নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। দেখুন, যুক্তিযুদ্ধ ডিবেট আপনারা জানেন, কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলি, 2 লাইনের একটা গল্প। আমার পাড়ায় এই জেলা থেকে একটি ছেলে কাজ করতে আসছে একটা কারখানায়, নাম বিনোদ। তো বিনোদ সকালে খবরের কাগজ দিত, তারপরে বেলায় এখানে এসে কাজ করতো, সন্ধ্যেবেলা বাড়ি চলে যেত। তো রোববার যেদিন ছুটি থাকতো, বিনোদ বলতো, দাদা তোমাদের এখানে কোনো কাজ বাজ যদি থাকে একটু বলো, ছেলেটাকে তো পড়াশোনা করাতে হয়। বাহ, ছেলে কোন ক্লাসে পড়ে রে? বলছে আমার ছেলে ক্লাস 3-তে পড়ে। তাই? কোন স্কুল? একটা ইংরেজি মাধ্যম স্কুলের নাম বললো, বেসরকারি। বললাম তোদের ওখানে সরকারি স্কুল নেই? বলছে দাদা আছে তো, কিন্তু কি অবস্থা জানো, বলে বোঝাতে পারবো না। আমি তাই? বলছে হ্যাঁ, রাস্তাঘাটের কি অবস্থা, স্কুলে যেতে পারে না, বর্ষার দিন ছেলেমেয়েরা এক এক দিন, স্কুলে কোনো টিচার নেই, জানো কি অবস্থা। একটা গল্প, এটা একমাত্র বোধহয় বিনোদের গল্প নয়। এই গল্প রাজ্যের প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা বিনোদের। একটা ছবি দেখাই, বুঝতে পারবেন। দেখুন ছবিটা, দেখছেন স্কুল পড়ুয়া হাসি মুখে স্কুলে যাচ্ছে, ইউনিফর্ম পরে, পিঠে ব্যাগটাও রয়েছে, কিন্তু স্কুলে কিভাবে যাচ্ছে, বলা ভালো যেতে বাধ্য হচ্ছে। এই সেই ছবি। এর বাবা হয়তো বিনোদের মতন কোনো দিনমজুর বা কারখানায় কাজ করে। ছবিটা দেখুন, পরপর পরপর। বোধহয় রাজ্যের স্কুল পরিকাঠামো এভাবেই অথৈ জলে পড়েছিল। দেখুন প্রতিবেদন। কোথাও পানীয় জলের অভাব, ভরসা শুধু পাতকুয়ো। কোথাও আবার এত জল যে স্কুলে যাওয়া আসা করাটা একটা যুদ্ধ। কোথাও স্কুলে মিড ডে মিলে যেন আকাশের চাঁদ, কোথাও আবার পরিকাঠামোর পটাও নেই। রাজ্যের প্রান্তিক এলাকায় স্কুলে স্কুলে এমনই অবহেলার ছবি। এই যেমন ঝাড়গ্রামের বিনপুর, 3-3টে স্কুলের জন্য বরাদ্দ একটি পাতকুয়ো, সেটাও আবার অস্বাস্থ্যকর। তৃণমূল জামানায় নাকি প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও নতুন নলকূপ বসানো বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। রাজদোয়া অঙ্গনারীর যে জলীয় পানীয় জলের যে ব্যবস্থা, তাতে আপনি দেখবেন যান কুয়াটার মধ্যে, বা দেখছেন তো পরিস্থিতি, কুয়োর এপাশ থেকে ওপাশে শুধু ব্যাঙ লাফাচ্ছে, আর সেই জলে রান্না হচ্ছে, বাচ্চারা খাচ্ছে। মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আশপাশে আবার এত জল জমে যে টায়ারে পড়ুয়াদের বসিয়ে জল পার করে পৌঁছে দিতে হয়। পড়ুয়ার সংখ্যা শতাধিক, অথচ শিক্ষক শিক্ষিকা সর্বসাকুল্যে 5। এভাবেই পড়াশোনা চলছে। বাচ্চারা দেখেই বাড়ি চলে যাচ্ছে যে যাও না, স্কুল খারাপ। এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে বাচ্চারা আমরা সবাই হচ্ছে স্কুলে কোনো জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। ব্যান্ডেল বিদ্যা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের আবার 4 দিকে জঙ্গল, জল পেরিয়ে তবে পৌঁছতে হয়। বিষধর সাপখোপ থেকে কত বিপদ যে রয়েছে তার শেষ নেই, তবু এভাবেই চলছে। প্রচুর জঙ্গল, সাপগুলোর বিশাল বিশাল সাপগুলো আছে, প্রচুর কষ্ট হতো, চারদিকেও কষ্ট মানুষের। যাবে কোন দিক দিয়ে? যে খাবারটা এখন দিতে পারে না, রাঁধতে পারে না, পুরো ডুবে আছে। ওই শুধু ডিম সেদ্ধটা দিয়ে ছেড়ে দেয় বাচ্চাদের। এতে গেল প্রান্তিক এলাকা স্কুলগুলোর কথা। এবার একটু শহরের ছবিটা দেখুন। কলকাতার নামজাদা সরকারি স্কুল মিত্র ইনস্টিটিউশন, সেখানে আবার প্রথম শ্রেণীর ছাত্রকে সাপের ছোবল খেতে হয়েছে। লিলুয়া ভারতীয় হাই স্কুল, স্কুল বিল্ডিং সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। ভেঙে চুরে পড়ে রয়েছে চেয়ার টেবিল, স্কুলের নিকাশি ব্যবস্থাও তথৈবচ। 4 জন শিক্ষক আছেন, আমাদের 12টা পেন্ডিং আছে, পোস্ট 12টা আছে। সেগুলো ভ্যাকেন্ট হলে নিশ্চয়ই আমাদের স্কুল ভালো থাকবে। এবং এই যে নর্দমার জল, একটু বৃষ্টি হলেই সব নর্দমার জল তো ঢুকে যাবে স্যার। স্কুলে স্কুলে সমস্যা জমতে জমতে পাহাড়ে পরিণত হয়েছে। বিগত 15টা বছর রাজ্যের যে তৃণমূলের সরকার ছিল, এই স্কুলগুলোতে প্রায় বিয়েবাড়ি ভাড়া দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এটা খালি পশ্চিমবঙ্গে হয়েছে এমন নয়, পশ্চিমবঙ্গে যেমন 8000 স্কুল বন্ধ হয়েছে বিগত 15 বছরে, আমরা দেখেছি যে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো মিলিয়ে যদি আমরা পরিসংখ্যান দেখি, 89,000 স্কুল বন্ধ হয়েছে। সেখানে সরকারের কবে হাল ফেরাবে সেটা সরকার জানে, কিন্তু আমরা তো ইন্সপেকশন করবো, আমরা তো সরকারকে জানাবো যে আপনার স্কুলে এই অসুবিধে, এই স্কুলে এই অসুবিধে, সেটা তো তারা জানতে পারলে তাদের সুবিধে, তারা তো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। স্কুল এডুকেশনেও হাল ফিরবে, স্কুল কলেজগুলো স্মার্ট ক্লাসরুম করা, বা বাচ্চাদের জন্য বাথরুম,
মেয়েদের জন্য ইনসিনারেটর, স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন, ভালো খাবার, মিড ডে মিল, এবং তার সাথে সাথে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সঠিক সিলেবাস এবং টিচার থাকা, দিদিমণি বা মাস্টার থাকা। অবশ্যই হাল ফিরবে। তৃণমূল আমলে 15 বছর ধরে একটু একটু করে ঘুম ধরেছে শিক্ষা ব্যবস্থায়। বারবার অভিযোগ উঠেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির। সে শিক্ষক নিয়োগই হোক আর মিড ডে মিল। এখন রাজ্যে পালাবদল হয়েছে, আবার শিক্ষার হাল ফিরবে, বাড়ছে আশা। আর সেটাই বড় চ্যালেঞ্জ নতুন বিজেপি সরকারের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ আমাদের আলোচনার বিষয় তৃণমূল জমানায় রসাতলে স্কুল শিক্ষা, পালাবদলের পর বাড়ছে আশা, দ্রুত ফিরবে কি হাল? এটাই তো প্রশ্ন। এই মুহূর্তে আমার সঙ্গে কে কে রয়েছেন আলোচনায় চট করে পরিচয় করে দিই। শাখারব সরকার রয়েছেন বিজেপির তরফ থেকে, মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন শুভম বন্দ্যোপাধ্যায়, শুভম সিপিআই নেতা, বাইরে থেকে রয়েছেন কৃষাণু মিত্র তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি। প্রথমে মাসুম আক্তার, আপনাকে দিয়ে শুরু করি। ফান্ডের তো কোনো অভাব হয় না, বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসে, রাজ্য সরকার একটা বরাদ্দ করে বাজেটে, কেন্দ্রের বিভিন্ন শিক্ষা মিশনের টাকা পয়সা আসে, নাবার্ড সাহায্য করে কখনো কখনো, তাহলে এই অবস্থাটা কেন? না, এটা ভুল ধারণা। বিগত সরকারের আমলে ফান্ডটাই ছিল না। সারা বছরে সারা বছরে কম্পোজিট ফান্ড যেটা দেওয়া হয় সর্বাধিক ওই 25,000 টাকার মধ্যে ধরুন, আর এমনি যেগুলো 100 নিচে 12,500 টাকার মধ্যে ছাত্র সংখ্যা অনুযায়ী দেওয়া হয়। 12,500 টাকা প্রাইমারি স্কুলের জন্য, 5,500 টাকার মধ্যে সারা বছর চলবে। ওই পয়সাতে ইলেকট্রিসিটি, ওই পয়সাতে সুইপার, ওই পয়সাতে অন্য কিছু যত রেকারিং খরচা ওই পয়সাতে। সেই কম্পোজিট গ্রান্টের টাকাও 2-3 বছর অধরা ছিল, জিরো। কোন দিক থেকে? সরকারি আর্থিক সাহায্যতে। রাজ্য না কেন্দ্র? হ্যাঁ, আমি রাজ্যের কথা বলছি। রাজ্য সরকারের যে এডেড বা স্পন্সার্ড স্কুল তার চিত্র বলছি। এবারে এই নতুন সরকার আসার পর কম্পিউটার গ্রান্টে টাকাটা ছেড়েছে, সে সামান্য টাকা, বুঝতে পেরেছেন? এরপরে বিল্ডিং টিল্ডিং অন্যান্য বিষয় সেগুলো আলাদা। আমি দৈনন্দিন খরচের জন্য যে কম্পোজিট গ্রান্ট দেওয়া সেই হিসাবটা, কম্পোজিট গ্রান্ট কি 60-40 রেশিওতে হয় না? হ্যাঁ, সেই জায়গায় সেইটা তো অ্যাকাউন্টে দিতে হয়, কিন্তু টাকাটাই তো ছিল না। আচ্ছা, কম্পোজিট গ্রান্টের টাকা কয়েকটা ফেজে দেওয়া হচ্ছিল, তাও দিতে পারছিল না বিগত সব পাচ্ছিল। স্কুলকে টাকা দেওয়াটা বন্ধ রেখেছিল। আপনাকে বলি, আমি এইমাত্র শিক্ষামন্ত্রীর সাথে ছিলাম, স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিলাম, দুটো দপ্তর, শিক্ষা ও স্বাস্থ্য, এইমাত্র গেলাম, বৈঠক করছিলাম, একটা আলোচনা ছিলাম। পৌঁছে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। অভিজ্ঞতা, আপনি নিজে একটা স্কুলে, আমি নিজে অভিজ্ঞতা দিয়ে কথা বলছি। চন্দন বাবু, আমরা দেখালাম শুরুতে কোথাও চাঙড় ভেঙে পড়ে, কোথাও ওই বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে টায়ারে ভেসে ভেসে, আরো অনেক ছবি রয়েছে। সাপে কামড়িয়েছে আজকে ভবানীপুরের একটি স্কুলে একটা বাচ্চাকে, যদিও এর আগে গত সপ্তাহে একটা বেসরকারি স্কুলে একই ঘটনা ঘটেছিল। এই অবস্থাটা কেন স্কুলের পরিকাঠামোর? খুবই উদ্বেগজনক। আমরা ওই বাচ্চাটার দ্রুত সুস্থতা কামনা করি। মিত্র ইনস্টিটিউশনের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক বিভাগ হলেও সেটি একটি ছাত্র আমাদের, সেই ছাত্রের যাতে কোনো অসুবিধা না ঘটে সেটা সর্বস্তরের মানুষ দেখুক। আমরা স্বাস্থ্য দপ্তরকে বলবো যাতে উপযুক্ত তার চিকিৎসা হয়। আমরা দেখেছি এর আগে কাটুয়ার একটি স্কুলে পূর্ণেন্দু ব্যানার্জি ওখানকার প্রধান শিক্ষক, বাচ্চাটির সাপে কাটে বলে তার অভিযোগ পরবর্তী পর্যায়ে আসে, কিন্তু হেডমাস্টার কাছে কোনো লিখিত অভিযোগ ছিল না বা এ ধরনের কোনো তথ্যও ছিল না। কিন্তু তারপরে বাচ্চা ফিরে যায় এবং ওখানে থেকে আবার প্রাইভেট টিউশন করতে যায়। কিন্তু কোথা থেকে সাপটা, মানে প্লেস অফ অকারেন্সটা কোথায় ঘটেছে, সাপের কামড়টা বোঝা যায়নি, কিন্তু হসপিটালে নিয়ে গেলে প্রাইভেট টিউটরের কাছ থেকে ছাত্রটি মারা যায়। খুবই বেদনাদায়ক। তার জন্য প্রধান শিক্ষক গ্রেপ্তার হন এবং তাকে উইলফুল মার্ডার, বিএনএস যে ধারা, অ্যাটেম্পট টু মার্ডারের চেয়েও ভয়ঙ্কর, সে ধারা তিনি পান। আমাদের সত্যি আগেকার যে জমানার মধ্যে চলেছি আমরা, যে সাপোর্টটা দরকার ছিল স্কুল ক্লিনিং এর ক্ষেত্রে, স্যানিটেশনের ক্ষেত্রে, সেটা নেই। এবং প্রেমিসেস গুলো যেভাবে এই বর্ষাকালটা, জানার চেষ্টা করব যে কি অবস্থা হয়ে আছে স্কুলগুলোর। একবার চট করে শুভম, তুমি নিজে ছাত্র আন্দোলন করে উঠে এসেছো, ছাত্র রাজনীতি করে।
দেখো আজকে মিত্র ইনস্টিটিউশনে যে সাপের কামড়ের ঘটনাটা ঘটলো, এটাকে আটকাতে গেলে কি করণীয় ছিল, মানে পরিকাঠামোগত কি প্রয়োজন ছিল? প্রথম কথা হচ্ছে স্কুলের আশপাশে কোনো ঝোপঝাড়, জঙ্গল, আগাছা যাতে না থাকে সেটা দেখার উচিত ছিল। দ্বিতীয় হচ্ছে ভাঙাচোরা কোনো ক্লাসরুম, ভাঙাচোরা দেওয়াল বা ফাটল ধরা মেঝে সেটা যাতে না থাকে সেটাকে ঠিক করা, সেটার প্রয়োজন ছিল। তৃতীয় হচ্ছে যদি এরকম কোনো সম্ভাবনা থাকে যে ঝোপঝাড় আগাছা রয়েছে সেটা পরিষ্কার করা যায়নি, তাহলে সেই কদিন কার্বলিক অ্যাসিড বা ব্লিচিং পাউডার জাতীয় কেমিক্যাল যেটা ব্যবহার করলে আমরা জানি সাপ আসতে পারবে না, সেই ধরনের কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু সেইগুলো কিচ্ছু ব্যবস্থা নেওয়া হলো না। অথচ আমরা জানি যে এই বিজেপি 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছিল। সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে পরিষ্কার করে কি বলা ছিল? পরিষ্কার করে বলা ছিল হচ্ছে আধুনিক বা ডিজিটাল ক্লাসরুমের কথা, এবং বলা ছিল যে প্রত্যেকটা স্কুলে শিক্ষার্থীদের কেরিয়ার গাইডেন্সের জন্য একজন কাউন্সিলর থাকবে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্যকর্মী থাকবে। এটা এনইপিতে গ্যারান্টি দেওয়া ছিল। তাহলে সেগুলো আজ পর্যন্ত কোনো স্কুলে, আমাদের রাজ্যেও নয় অন্যান্য রাজ্যেও নয়, এই যে কমিটমেন্টগুলো এনইপিতে করা হয়েছিল সেইগুলো আমরা কিছু পেলাম না। অথচ কি পেলাম? এনইপির কোন জায়গাগুলো ইমপ্লিমেন্ট হলো? প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেল বা পিপিপি মডেল, সেটা ইমপ্লিমেন্ট হলো। 17খানা ফরেন ইউনিভার্সিটি চলে এলো, যেখানে স্নাতক স্তরে যে কোনো ডিগ্রি কোর্সের বেতন হচ্ছে 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা। তার মানে এই বিজেপি কেন্দ্রে বা রাজ্যে যেটা করছে সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, গরিব ঘরের ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে না পারে সেই ব্যবস্থা করছে এই বিজেপি সরকার। দেখুন, শুভম দা এত গলা ফাটালেন, বাংলার মানুষের বাম জামানায় আমরাও অনেক সময় বক্তৃতা করেছি। পশ্চিমবাংলার তপনদা অর্থাৎ রাজ্য সভাপতি তৎকালীন বিজেপির এখনও ঘরে ঘরে কান পাতলি শোনা যায়। জ্যোতিবাবুর ছেলেমেয়েরা পড়বে, পায়েল কোয়েলরা পড়বে ইংলিশ মিডিয়াম, আর আমার আপনার ঘরের ছেলেরা পড়বে প্রাইমারি স্কুল। ইংরেজি তুলে দেওয়া হয় শিক্ষানে চেতনা, চেতনানে বিপ্লব। আর সিপিএমরা বিপ্লবী হতে গিয়ে প্রাইমারি স্কুল থেকে ইংরেজি তুলে দিয়ে তারা বিপ্লবী হয়েছিলেন, যার কারণে বাংলার মায়েরা গোপালকে এক থাপ্পড় আর নেপালকে এক থাপ্পড়। আর তপনদা বলতেন যদি মারতেই হয় নেপাল গোপালের গালে নয়, বামফ্রন্ট সরকারের গালে ডজন ডজন থাপ্পড় মারুন। অতএব শুভমদা এই বক্তব্যের মাধ্যমে বুঝে নেন যে আপনারা বাম জামানার যা কাজ করেছেন পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে, আপনার আর এরপরে কোনো বক্তব্য থাকতে পারে না। এবার আসে যাক, ডোন্ট ডিস্টার্ব মি শুভমদা, আপনি বলুন। আপনার সময় একদম ডিস্টার্ব করিনি। আপনাকে বলিনি, আপনি না, আপনি আঙুল তুলবেন না। আপনাকে বলিনি তো, আপনার থেকে আঙুল কথা বেশ হয়েছে তাই। আসবো প্রত্যেকের কাছে, প্রত্যেকের কাছে সময় দেব। সরকার সময় দেব। অভিযান আমার উপর একটু ভরসা রাখুন, সময় দেব প্রত্যেককে। এই স্কুলগুলো দেখছেন না, এই স্কুলগুলো সবগুলো বামফ্রন্টের আমলে তৈরি। আমরা এবার 44,921 আস্তে আস্তে হ্যাঁ কৃষ্ণদা, তা হচ্ছে যে চাঙড় স্কুলের চাঙড় ভেঙে পড়ছে, এটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক। আবার চাঙড় ভেঙে পড়ে স্কুলের স্টুডেন্ট মারা যাচ্ছে, এটা আরো বেশি দুর্ভাগ্যজনক। যেই চিত্রটা অন্তত বাংলাতে আমাদের দেখতে হয়নি, বিজেপি শাসিত রাজ্যতে ভুড়ি ভুড়ি দেখতে হয়েছে বিগত 10 বছরে। কদিন আগে আমরা বিহারে দেখলাম মিড ডে মিলে একটা বাচ্চা ছেলে নুন চেয়েছিল, ক্লাসের অনেকেও নুন চেয়েছিল, তার বদলে তাদেরকে ডিটারজেন্ট দেওয়া হলো। তার দরুন একটা স্কুলে বুড়ি বুড়ি ছেলে মেয়ে হসপিটালে ভর্তি হতে হলো, নুনের বদলে মিড ডে মিলে ডিটারজেন্ট দেওয়া হয়েছে। এই চিত্রটা হচ্ছে সবকটা বিজেপি শাসিত রাজ্যতে। আমরা ছত্তিশগড়ে কি দেখলাম? রাস্তা নেই, সেখানে একটা নদী পার হওয়ার জন্য বাচ্চা বাচ্চা স্কুলের শিশুরা পাথর ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছে, কখনো গলা অবধি জল পার করে তাদের যেতে হবে। এইগুলো হচ্ছে সব ডবল ইঞ্জিন সরকারি। আমরা 15 বছরে আমাদের সীমিত অর্থনৈতিক ক্ষমতাতে রাজ্যের স্কুল ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছি। আমরা শিক্ষকদের মাইনে, অশিক্ষক কর্মচারীদের মাইনে সিপিএম এর আমল থেকে প্রায় 4 গুণ 5 গুণ বাড়িয়েছি। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ক্ষমতা যেহেতু কম ছিল, আমরা অতটা নজর দিতে পারিনি, যার দরুন চতুর্থবার ক্ষমতায় এলে আমরা স্কুল শিক্ষাতে যে ইনফ্রাস্ট্রাকচার নিবেশ করতাম সেটা আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী ঘোষণাও করেছিলেন 2000 কোটি টাকার প্রকল্প। বেশ কৃষ্ণদা, আপনি বলছেন কৃষ্ণদা যে 15 বছরে ঢেলে সাজানো, আমি সময় দেবো কৃষ্ণদা, প্রত্যেকে প্লিজ একটু সহযোগিতা করুন। আপনি বলছেন 15 বছরে ঢেলে সাজানো হয়েছে, শুভম বলছে যে কেন ডিজিটাল ক্লাসরুম ব্যবস্থায় জোর দেওয়া হয়নি। আমরা একটু তথ্য দেখাই, সরকারি তথ্য, কোনো জায়গায় মন গড়া না। একবার দেখুন, আমার মনে হয় আলোচনা চালিয়ে নিয়ে যেতে সুবিধা হবে।
বিগওয়ালে একবার তথ্যগুলো দেখাই। তৃণমূল জমানায় সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রের পাঠানো 46% রাজ্য সরকার ব্যবহার করতে পারেনি, টাকাটা ফেরত চলে গেছিল। 46% সমগ্র শিক্ষা অভিযানে কেন্দ্রের, এটা অডিট রিপোর্ট হচ্ছে 2019 থেকে 2024 পর্যন্ত। কিষাণুদা একটু তথ্যগুলো নেবেন, ক্যাগ রিপোর্ট। রাজ্যের 50% সরকারি স্কুলে কোনো সায়েন্স ল্যাব নেই, এটা শিক্ষা মন্ত্রকের রিপোর্ট। রাজ্যের 50% সরকারি স্কুলে কোনো সায়েন্স ল্যাব নেই তৃণমূল জমানায়। পশ্চিমবঙ্গের মাত্র 18 থেকে 24% স্কুলে ইন্টারনেটের সুবিধা, একবার ভেবে দেখুন, মাত্র 18 থেকে 24% স্কুলে ইন্টারনেটের সুবিধা রয়েছে। যেখানে শুভমরা বারবার বলছে কোথায় গেল ডিজিটাল ক্লাসরুম, সেখানে 18 থেকে 24%। ঠিক এই জায়গা থেকে কৃষ্ণনুদা আপনি বলছিলেন যে আপনাদের জমানায় যতটা পেরেছেন করেছেন, কিন্তু কত শতাংশ টাকা ব্যবহার করা হয়েছে, কত ফেরত চলে গেছে, ক্যাগ রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে। এখন দেখতে হবে পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য। পশ্চিমবাংলার আশেপাশে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, সিকিম আছে। তার তুলনামূলক আমরা কতটা উন্নয়ন করতে পেরেছি? আমরা সবকিছু করেছি আমরা বলিনি। এবং ডিজিটাল ক্লাসরুম, ইন্টারনেট পেনিট্রেশন, আজকে আমাদের পাশের রাজ্যগুলোতে ইন্টারনেট পেনিট্রেশন একটা আপনি যে রাজ্যগুলোর কথা বললেন, সেই রাজ্যগুলো একটা সময় পিছিয়ে পড়া ছিল, আপনি তার সঙ্গে কেন তুলনা করবেন এ রাজ্যের শিক্ষার? তার কারণ হচ্ছে পশ্চিমবাংলা একটি অঙ্গরাজ্য। পশ্চিমবাংলা একটি অঙ্গরাজ্য এবং সেই অঙ্গরাজ্য যে উদ্বৃত্ত আয় কেন্দ্রকে দেয়, আমাদের আশেপাশে কোন রাজ্য উদ্বৃত্ত রাজ্যের আয় কেন্দ্রকে দেয় না। 15 বছরে আমরা রাজ্যের অর্থনীতিকে নিয়ে গেছি যেখানে প্রত্যেক 100 টাকার মধ্যে 10 টাকা বাংলার মানুষ কেন্দ্র সরকারকে দিত, আমরা রিটার্ন পেতাম 90%। যেখানে আমাদের পাশের রাজ্যগুলো সবাই স্কুল ফান্ডের সম্পর্কটা কোথায়? রিটার্ন পেত, আমরা মাত্র 90% ফেরত পেতাম। আমাদের টাকাগুলো নিয়েছে কিন্তু আমাদের প্রতিদানগুলো দেয়নি। আপনি বলুন, তারপর আপনাকে প্রশ্ন করছি। আপনারা সরকার চালাচ্ছেন 1 বছরের বেশি। কিষাণুদা কান খোলা শুনুন, 2012 হেরোভাগা বিদ্যাসাগর বিদ্যা মন্দির, ওটা ঝড়খালি দক্ষিণ 24 পরগনায় 14 বছরের ছেলে মিড ডে মিলে মৃত্যু। 2013 নির্দেশখালী নতুন শিশু নিকেতন বাসন্তী দক্ষিণ 24 পরগনার 9 থেকে 10 বছরের ছেলের মৃত্যু। 2015, এগুলো সব তৃণমূল আমলে বলছি, বাম জমানা চাইলে বাম ভাইকেও দিয়ে দেবো। বিএসএফ হাই স্কুল ভাদো মালদা, প্রায় 30 জন ছাত্র সেখানে আহত হলেন ভূমিকম্পের কারণে, দেওয়াল ভেঙে। নিতল হাই স্কুল সুজাপুর মালদা, 10 জন ছাত্র সেখানে বিল্ডিং ভেঙে মৃত্যু। কারোর আগে অভিযোগ তুলতে গেলে নিজেকে দেখতে হবে। 2016 জলপাইগুড়ি, এখানে 7 জন ছেলে অগ্নি অবস্থায় মৃত। তালিকা আপনারা আমি দেখতে পাচ্ছি, অনেক কাগজ রয়েছে। হ্যাঁ কিষাণুদা কিছু বলার চেষ্টা করছেন। আপনি তথ্য চাইলে আমি আরো তথ্য দেব। হ্যাঁ কিষাণুদা, আমি এসেছি, কোন চিন্তা 1 মিনিট। হ্যাঁ কিষাণুদা বলুন। বাম জমানা বললে আমি বাম জমানাটাও দিয়ে দেব। কিষাণুদা বলুন। এত উত্তেজিত হলে হবে না। আমি এখানে কবজা করতে নয়, পরিসংখ্যান দিতে এসেছি। আমি দুটো উদাহরণ দেব, দুটোই কিছুটা পিপিপি মডেলে প্রাইভেট এনজিও দ্বারা পরিচালিত স্কুল, এবং দুটোই বিজেপি আরএসএস ঘনিষ্ঠ। একটা ঝালাবেড়িয়া, যেহেতু উনি দক্ষিণ 24 পরগনার উদাহরণ দিলেন, ঝালাবেড়িয়াতে ওনারা যে স্কুল চালান তার পরিকাঠামো 2011 আগে আর আজকের দিনে আকাশ পাতাল। তার রাস্তাঘাট, তার আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি, বাউন্ডারি ওয়াল বলুন। তাঁতিবেড়িয়া, আরেকটা উলবেড়িয়ার কাছে তাঁতিবেড়িয়া, যেখানে ওনাদের স্কুল চালান, বলুন সেখানে সরকারের যে বিনিয়োগের পাটটা আমূল 15 বছরে পরিবর্তন হয়েছে কি হয়নি? বাম আমলে আপনাকে জল পেরিয়ে, কাদা পেরিয়ে আর হাঁটু অব্দি কাদা হয়ে যেত, আজকে সেখানে সুন্দর রাস্তা আমরা করে দিয়েছি। আপনি এগুলো অস্বীকার করছেন। 4টা উদাহরণ দিয়েছি, 6টা উত্তরপ্রদেশে, বিহারে, এরকম 40,000 উদাহরণ আছে। ঠিক এইখান থেকে একটা খবর, এই মুহূর্তে ব্রেক করছি আমরা। দেশের সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে উদ্বেগ জানিয়ে সব রাজ্যের শিক্ষামন্ত্রীদের চিঠি ককরোচ জনতা পার্টির। দেশের সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে উদ্বেগ জানিয়ে সব রাজ্যের শিক্ষামন্ত্রীদের চিঠি ককরোচ জনতা পার্টির। স্বাধীনতার এত বছর পরও বহু স্কুলে নেই পানীয় জল, শৌচাগার, বসার বেঞ্চের মতো ন্যূনতম সুবিধা। পড়ুয়াদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে চিঠি দিয়েছে সিজেপি। সব রাজ্যের
সব রাজ্যের শিক্ষামন্ত্রীদের চিঠি দিয়েছে ককরোচ জনতা পার্টি। স্বাধীনতার এত বছর পরও বহু স্কুলে নেই পানীয় জল, শৌচাগার, বসার বেঞ্চের মতন মিনিমাম সুবিধাটুকু। পড়ুয়াদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে চিঠি দিয়েছে সিজেপি। কাজী মাসুম আক্তার, আমি যে তথ্য দিতে গেছিলাম ঠিক সেই সময় এই খবরটা ব্রেক করলাম। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ডিস্ট্রিক্ট পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স অনুযায়ী এ রাজ্যের প্রত্যেকটা জেলা স্কুলেই এমন স্কুল পাওয়া গেছে, প্রত্যেকটা জেলাতে যেখানে স্কুল সেফটি, চাইল্ড প্রোটেকশন, ইনফ্রাস্ট্রাকচারের সূচকগুলো অনেকটা খারাপ পারফর্ম করছে। আপনার কাছে আসবো, সিজেপি ঠিক কি লিখেছে চিঠিতে রক্তিম? সিজেপি ভারতের সব রাজ্যের শিক্ষামন্ত্রীদের চিঠি দিয়ে জানিয়েছেন যে প্রতিটি রাজ্যে যেখানে যেখানে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো, অর্থাৎ একটা স্কুল বিল্ডিং এর যে পরিকাঠামো, বেশ কটা জায়গায় পরিকাঠামো কিন্তু একদমই আপ্লুতমাত নয়। কোথাও জল পড়ছে, কোথাও বিল্ডিং এর অবস্থা অত্যন্ত ভাবে শোচনীয়। তাদেরকে বলেছেন যে তাদের কাছে আবেদন করেছেন যে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় পুনর্জীবিত করতে তাদের কিন্তু তারা ব্যবস্থা নিন এবং যাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে, এমনটা কিন্তু তারা আবেদন করেছে। ইতিমধ্যে আমরা জানি যে তারা রাজস্থানেও কিন্তু এই প্রতিবাদ করেছিল সিজেপি, এবং সেখান থেকে রাজস্থান সরকার কিন্তু 12,500 কোটি টাকা বরাদ্দ করেছে স্কুলের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। ফলে বাকি রাজ্যতেও সেটা কোনো বিজেপি শাসিত রাজ্য না, সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু একই দাবি করেছে সিজেপি। ধন্যবাদ। আজকে সিজেপি এই দাবি করছে, আমি আবারও বলছি সরকারের রিপোর্ট হাতে নিয়ে আমি কথা বলছি। কাজী মাসুম আক্তার, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ডিস্ট্রিক্ট পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স অনুযায়ী এ রাজ্যে অনেক স্কুল আছে যেখানে বাউন্ডারি ওয়াল পর্যন্ত নেই। আমি দেখুন রাজনীতি চর্চাটা বাদ দিন, এটা মৌলিক প্রশ্ন। একদম, আপনি শিক্ষক। আমি দেখুন একটা কথা বলি, ওই তোদের পড়া সবচেয়ে ভালো ছেলে কে রে বলে যে গাছ উঠে মদ খাচ্ছে, এরকম কম্পিটিশন করে লাভ নেই, আর খারাপই হয়। 1000টার মতো স্কুল এই 1 বছর উঠে গেছে, মানে ছাত্র শূন্য 1000টার মতো আর কি। এবং আমরা জানি 3812টা স্কুল ছাত্র শূন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, 3812টা স্কুল এই 2025-26। আমার বক্তব্য হচ্ছে আমি তো একটা স্কুলের হাই স্কুল হেডমাস্টার, যেখানে 1000 ছাত্র ছিল সেখানে ছাত্র হয়েছিল 10 থেকে 15টা। 1000 ছাত্র ছিল 10 থেকে 15টা। আমি 3 বছরে, আমি অহংকার করছি না, শিক্ষকদেরও দায়বদ্ধতা আছে, মানসিকতার প্রশ্ন আছে, সেই ছাত্র সংখ্যা 3 বছরে 10 গুণ বেড়েছে। একদম বাগবাজারে, খোদ কলকাতায় যে স্কুলের গ্রাউন্ড ফ্লোরে বিগত 20 বছর ধরে মদ খাওয়া হতো, সরকারি স্পন্সর স্কুল, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলছি একেবারে গিরিশ মঞ্চের গায়ে, কি খাওয়া হতো? মদ্যপান করা হতো স্কুলের ভেতরে। আমি গুলো তুলেছি, আমাকে ডায়েরি করতে হয়েছে ওই এলাকার মাতব্বরদের বিরুদ্ধে, এমনকি কাউন্সিলরের বিরুদ্ধে। দিস ইজ কাজী মাসুম আক্তার। আমি আপনাকে বলছি, উনি বলছিলেন ভেঙে যাচ্ছে, চুরে যাচ্ছে, সাপঘুট, আরে ভাঙচুর হয়ে গেল তো পয়সা দিয়ে সারাতে হবে, পয়সাটা তো দিতে হবে। ওই সূর্য সেনের চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠন আছে না, সরকারি দপ্তরে গিয়ে প্রায় মারপিট করে পয়সা নিয়েছে, স্কুলগুলো ভেঙে যাওয়া, চুরে যাওয়া স্কুলকে জড়িয়েছি। এখন মডেল স্কুলে পরিণত হচ্ছে। আমি আপনাকে বলছি শিক্ষকদের দায় আছে, শিক্ষকরা তো ছিল এতদিন, তো 97 বছর ছোট করে 3 বছরে কি করে ছাত্র সংখ্যা 10 গুণ হয়, বাকিরাও তো ছিল। এটা মানসিকতা প্রশ্ন, সব তরফে, সরকার তরফ, জনগণ, শিক্ষক, প্রশাসন, তুমি রাজনীতি করো, তোমার লেখালেখি সরকারি স্কুল আমিও ফলো করি। একটা মৌলিক প্রশ্ন তোমার কাছে রাখছি। 77 সালে বামফ্রন্ট এখানে ক্ষমতা এলো, ওই 80-85 পর থেকে দেখা গেল যে পাড়ায় পাড়ায় ইংরেজি মিডিয়াম স্কুল গজিয়ে উঠছে। ঠিক সেই সময় অশোক মিত্র কমিশন গঠন করা হলো, কমিশনের মাথায় ছিলেন অশোক মিত্র, সেখানে শিক্ষা সচিব SN ঘোষ ছিলেন, পবিত্র সরকারের মতন শিক্ষাবিদরা ছিলেন। তারা 92তে রিপোর্ট দিল, 376 পাতার একটা রিপোর্ট, সেখানে 118খানা সুপারিশ করা হয়েছিল, 72টা সুপারিশ সরকার গ্রহণ করেছিল, বামফ্রন্ট সরকার 32টা সুপারিশ বিবেচনার জন্য রেখে দিয়েছিল। তারপরেও কিন্তু শুভম 11 পর্যন্ত বেসরকারি স্কুলে রমরমাটা ঠেকানো যায়নি। কিন্তু তুমি এটা অস্বীকার করতে পারবে না, কোনো বিরোধীরাও এটা অস্বীকার করতে পারবে না, সেটা হচ্ছে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প মূল্যে সকলের জন্য শিক্ষা, সেইটা পৌঁছে দেওয়ার চেষ্টা বামফ্রন্টই করেছিল। এই শোতে, এর আগে একটা শোতে এই বিষয়ে আলোচনা হয়েছে যে বামফ্রন্ট সরকার কিছু ভুল করতে না। জানেন এই মুহূর্তে যাদবপুরে কিছু একটা হচ্ছে, আসবো তোমার কাছে। যাদবপুরে রাষ্ট্রবিরোধী শক্তি মুর্দাবাদ, রাষ্ট্রবিরোধী শক্তি মুর্দাবাদ। যাদবপুরের মাটিতে রাষ্ট্রবিরোধী কাজকলাপ করতে দিচ্ছি না, দেব না। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নোংরা কাজ, গাঁজার চাষ হতে দিচ্ছি না, দেব না। যাদবপুরের মাটি আমাদের ঘাট,
নোংরা কাজ করতে দিচ্ছি না, দেব না। বিশ্ববিদ্যালয়ের মাটি গৈরিকীদের ঘাটি, নোংরা কাজ হতে দিচ্ছি না, দেব না। রাষ্ট্রবিরোধী শক্তি মুর্দাবাদ, রাষ্ট্রবিরোধী শক্তি মুর্দাবাদ। আমরা দেখছি যাদবপুরের বিজেপি বিধায়ক তিনি মিছিলে তিনি স্লোগান দিচ্ছেন। ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছেন। ঐন্দ্রিলা, এই মিছিলের গন্তব্য কোথায়? কাদের ডাকে এই মিছিল? দেশবিরোধী শক্তি মুর্দাবাদ। একদমই দেখো এইচপির কাছাকাছি পৌঁছে গিয়েছে শুরুতে এই মুহূর্তে মিছিল। আমরা সর্বরী মুখোপাধ্যায়কে দেখছি এই মুহূর্তে তিনি স্লোগান দিচ্ছেন। আমি একটু স্লোগানটা একটু শোনানোর চেষ্টা করি, তিনি এই মুহূর্তে তার স্লোগানের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করছেন। রাষ্ট্রবাদ জিন্দাবাদ, দেশবিরোধী মিছিলের শক্তি গন্তব্য কোথায়, কি মুর্দাবাদ। অবস্থা সেখানে? মিছিলের গন্তব্য কোথায়, কি অবস্থা সেখানে? শক্তি মুর্দাবাদ, রাষ্ট্রবাদ জিন্দাবাদ। একদমই দেখো এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে এই বাস স্ট্যান্ডের দিকে। আমি একটু সার্বিক ছবিটা তোমাকে দেখানোর জন্য বলবো, অর্ঘ্যকে একটু বলবো এই মুহূর্তে অর্ঘ্য তুমি একটু বুঝিয়ে দাও যে এই মুহূর্তে কোথায় পৌঁছেছে পরিস্থিতি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ধাপে ধাপে নাগরিক মিছিল তার সঙ্গে পা মিলিয়েছিল। আসবো ঐন্দ্রিলা, আসবো। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যাদবপুরের দিকে। নাগরিক সমাজের মিছিল, যাদবপুরের বিধায়ককে আমরা দেখছিলাম, সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন। পাশাপাশি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে অরবিন্দ ভবনের সামনে বাম ছাত্র যুবদের এই মুহূর্তে জমায়েত নজরে আসছে। দুজন সহকর্মী রয়েছেন, ঐন্দ্রিলা বাইরে থেকে এবং ভেতর থেকে সুমন। সুমন, কি অবস্থা? তোকে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অল স্টেক হোল্ডার মিটিং চলছে এবং আমার ঠিক পেছনে অরবিন্দ ভবন, সেখানে অল স্টেক হোল্ডার মিটিং যেখানে চলছে সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা এখনো স্লোগান শাউটিং চালিয়ে যাচ্ছে। সেখানে যেমন বামপন্থী ছাত্ররা রয়েছে তেমন কিন্তু সাধারণ পড়ুয়ারাও রয়েছে। পাশাপাশি আমরা দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে দিয়ে আজকেও নাগরিক সমাজের একটা মিছিল গেল, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একাধিক পুলিশ ওখানে মোতায়েন ছিলেন, তবে সেখানে কিন্তু অনেকবার আমরা মুর্দাবাদ স্লোগান শুনতে পেলাম। কি বলবে? স্বাভাবিকভাবেই এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটি চলছে সেইটিকে নিয়ে মিস ইনফরমেশন স্প্রেড করে দক্ষিণপন্থী শক্তিগুলি, বিশেষ করে বিজেপি এবং বিজেপি অ্যাফিলিয়েটেড শক্তিগুলি সেখান থেকে যাদবপুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। আজকের যে অল স্টেক হোল্ডার মিটিংটি ছিল সেটি নিয়ে আমাদের জেনারেল বডি মিটিং হয়েছে। সেখানে আমরা আলোচনা করেছি যে কোন কোন দাবি আমরা কনসাইজ করে রাখবো মিটিংয়ে। সেইটি নিয়েও এনএসএফের নেতা সোম সূর্য, যাকে সেই দিনের ঘটনায় সিসিটিভিতে খুব স্পষ্টতই শনাক্ত করা গেছে, সেরকম বিভিন্ন স্ট্যাটাস দিয়েছিল যে জিবি করতে দেব না এবং জিবি হলে জিবি চলাকালীন তারা অশান্তি সৃষ্টি করবে, এই ধরনের হুমকিও দেওয়া হয়। তোমরা কি দাবি পেশ করলে? আমরা মূলত এখন অবধি আমাদের মিটিং কি বলছো ঐন্দ্রিলা? ওই মিছিল তুমি কভার করছিলে? দেখো শুভজিৎ, মিছিল থেকে আমরা দেখতে পেলাম যে নকশালবাদ মুছে ফেলার জন্য একটা বিরাট অঙ্কের মানুষ আজকে এলেন এবং পা মেলালেন, যাকে আমরা নাগরিক সমাজের মিছিল বলেছি। কিছুক্ষণ আগে শুরু হয়েছিল বিকেল 5টার সময় দক্ষিণাপন থেকে শুরু হওয়া সেই মিছিল এখন এই মুহূর্তে শেষ হয়েছে এবং আমরা দেখলাম যে বিভিন্ন রকম স্লোগান তো উঠেছিল। মূলত এই যে বার্তা আজকে উঠে এলো এই মিছিল থেকে, যেখানে বলা হলো যে নকশালবাদকে কোনোভাবেই প্রশ্রয় যাতে না দেওয়া হয় তার জন্য যত রকম ব্যবস্থা করা হবে এবং যাতে ব্যবস্থা দ্রুত নেওয়া হয় সেই বার্তাই কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি দেবাশিস জয়, তিনি পরিষ্কার করে অভিযোগ করলেন, তিনি দীর্ঘদিন পুলিশে ছিলেন, পুলিশ কর্তা প্রাক্তন, তো তিনি সেই জায়গা থেকে বললেন যে বহু সময় তার কাছে অভিযোগ এসছে এরকম ভাবে বিভিন্ন কার্যকলাপ চলছে। ধন্যবাদ আপাতত দুজনকে। আমরা আলোচনায় ফিরে আসি, যে আলোচনায় আমরা ছিলাম। শুভম, যে কথা বলছিলাম যে অশোক মিত্রকে মাথায় রেখে একটা কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখেছি 2011 পর্যন্ত বেসরকারি স্কুল রমরমা কিন্তু রাজ্যে ছিল। রাজ্যে তখন তোমরা সরকারে। না, আমি বলছি একটা কথা জাস্ট বলে নিই, সেটা হচ্ছে সর্বরী মুখার্জি আজকে যেন আবার এরকম কিছু বলে না ফেলেন যে আবার কালকে গিয়ে ক্ষমা চাইতে হয়। আমার মনে হয় এটা বলে নেওয়া উচিত ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার এই বিনামূল্যে বা স্বল্প মূল্যে শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়া এবং মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স, আজকে রাজ্যে ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে তুলতে গেলে যে হিউম্যান রিসোর্সের প্রয়োজন, সেই হিউম্যান রিসোর্স কিন্তু আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, এটা বিরোধীরাও স্বীকার করে।